প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ এবং তারপরে তড়িৎ বিশ্লেষণের একটা বিশেষ ব্যবহার ধাতু নিষ্কাশন নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণের আরো কিছু ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। গতদিন আমরা দেখে এসেছিলাম যে কিভাবে গলিত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড কিংবা অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ক্যাথোডে অ্যালুমিনিয়াম এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আজকের ভিডিও ক্লাসে আমরা আরেকটা ব্যবহার নিয়ে আলোচনা করছি তড়িৎ বিশ্লেষণে, সেটা হচ্ছে কি ধাতু বিশুদ্ধকরণ। প্রথমে আমাদের এখানে একটু কিছু কথা রয়েছে, সেগুলো একটু দেখে নেই। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পরে প্রাপ্ত ধাতুটাতে যথেষ্ট পরিমাণে ভেজাল দ্রব্য মিশ্রিত থাকে। অর্থাৎ কোনো একটা আকরিক আমি মাটি থেকে উত্তোলন করলাম, এবার সেখানে ধাতু নিষ্কাশন ঘটলো, অর্থাৎ আমরা প্রয়োজনীয় ধাতুটাকে পেলাম, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে কি যথেষ্ট পরিমাণে ভেজাল সেখানে রয়েছে। এখন এই ভেজাল সহ কিন্তু আমরা ধাতুটাকে ব্যবহার করতে পারবো না, কিংবা এটাকে কমার্শিয়ালি ব্যবহার করতে পারবো না। তো তখন আমাদেরকে কি করতে হবে? এই ভেজালটাকে সরাতে হবে। এখন পরিষ্কার করে বা ধৌতকরণের মাধ্যমে কখনো কখনো ভেজাল দূর করা যায়, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ ভেজাল কি দূর করা সম্ভব না। তো সেক্ষেত্রে এই সকল ধাতুকে বিশুদ্ধ করতে গেলে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটাকে ব্যবহার করি, এবং এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা কিন্তু অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। কপার, জিঙ্ক, লেড, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুকে বিশুদ্ধকরণের জন্য আমরা মূলত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে থাকি। তো এখানে যে ঘটনাটা ঘটানো হয়, যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে একটা পাত্র রয়েছে, এই পাত্রে একটা পদার্থ রয়েছে, ধরে নিলাম যে আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে রয়েছে গলিত সোডিয়াম সালফেট, গলিত কপার সালফেট। এবার আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদের ধাতুটাকে বিশুদ্ধ করতে হবে। তার মানে ভেজাল মিশ্রিত যে ধাতুটা, সেখান থেকে আমরা ভেজাল অপসারণ করে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করতে চাচ্ছি। এবার এখানে আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাকে? আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানোডকে, তাই তো? এখন অ্যানোড হিসেবে আমরা কাকে ব্যবহার করব? আমরা যেই ভেজাল মিশ্রিত ধাতু থেকে ভেজালটাকে অপসারণ করে বিশুদ্ধ ধাতুটা তৈরি করতে চাই, সেই ভেজাল মিশ্রিত ধাতুর দণ্ডটাকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, মানে তাকে অ্যানোড বানাবো। তাহলে এখানে আমরা বলছি যে আমাদের ভেজাল সহজেই কপার দণ্ডটা সেটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব? খেয়াল করে দেখো, ক্যাথোড হিসেবে বিশুদ্ধ কপার দণ্ডকে ব্যবহার করা হচ্ছে। কেন এটা করা হলো? কারণ যেই ধাতুটাকে আমরা বিশুদ্ধ করতে চাই, ওই ধাতুরই একটা বিশুদ্ধ দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, এই যে আমরা ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে এদেরকে যুক্ত করে ফেললাম। কিভাবে বুঝবো? এই যে খেয়াল করো, ব্যাটারির যে পাশে বড় দাগটা সেটা কি পজিটিভ, আমরা এর আগের ক্লাসগুলোতেও দেখে এসেছি, আর ছোট দাগটা হচ্ছে নেগেটিভ। তো এই পাশে পজিটিভটা, অর্থাৎ এটা হচ্ছে অ্যানোড, আর এই পাশে হচ্ছে ক্যাথোড। তো অ্যানোড হিসেবে কাকে নিলাম? অ্যানোড হিসেবে আমরা এখানে নিলাম ভেজাল মিশ্রিত যেই কপার দণ্ডটা, সেটা। কারণ আমরা কপার ধাতু থেকে ভেজাল অপসারণ করতে চাচ্ছি, করে বিশুদ্ধ কপার ধাতু বা কপার দণ্ড পেতে চাচ্ছি। আর ক্যাথোড হিসেবে ব্যবহার করলাম সেই বিশুদ্ধ কপার দণ্ডকে বা কপার ধাতুকে। এখন যখন আমি তড়িৎ বিশ্লেষণ করব, তখন এই যে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যেই কপার ধাতুর দণ্ডটা আছে, সেখান থেকে কিছু ধাতব আয়ন দ্রবণে চলে আসে, এবং দ্রবণ থেকে ওই ধাতব আয়ন বিশুদ্ধ ধাতব দণ্ডটাতে লেগে যায়। এই ঘটনাটা কিরকম তোমরা মূলত জানো, যে যখন আমরা এটা একটু আমি হাতে দেখাই তোমাদের, এখানে আমরা যেহেতু জানি এটা হচ্ছে কি আমার প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে এই পাশে আমি একে নিলাম অ্যানোড হিসেবে, যেটা একটু আগে আমি বলছিলাম বারবার, আর একে আমরা নিয়েছি ক্যাথোড হিসেবে। এবার খেয়াল করে দেখো যে যেহেতু আমাদের এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়েছে, সেটা ধরে নিলাম আমরা কপার সালফেট। এবার যখন আমি অ্যানোড ক্যাথোড এভাবে পেয়ে গেলাম, তড়িৎ বিশ্লেষণ শুরু হবে, তখন কি ঘটনা ঘটবে? ঋণাত্মক আয়ন অ্যানোডে চলে যাবে, আর ধনাত্মক কপার আয়নটা ক্যাথোডে চলে যাবে। ঠিক আছে? এবার তাহলে আমার ভেজাল দণ্ডটা কি বিশুদ্ধ হচ্ছে? এখনো কিন্তু হচ্ছে না। তাহলে কি করতে হবে? আমরা জানি যে এই দণ্ডটা হচ্ছে কি একটা ভেজাল কপার দণ্ড, বা মানে সেখানে ভেজালযুক্ত কপার ধাতু রয়েছে।
তাই তো? তাহলে এখানে যখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটবে ওই সময়টাতে যখন এই যে কপার আয়নগুলো দ্রবণের বা গলিত অবস্থার যে কপার আয়নগুলো সেটা যখন আমাদের ক্যাথোডে গিয়ে লাগবে তখন এই দ্রবণটাতে অর্থাৎ কপার সালফেটের যে দ্রবণটা, সরি আমি বারবার দ্রবণ বলছি, গলিত কপার সালফেট বলাটা এখানে বেশি যুক্তিযুক্ত। তো এই গলিত কপার সালফেট থেকে কপার আয়নটা কই চলে যাচ্ছে? ক্যাথোডে চলে যাচ্ছে। তাহলে এই গলিত তড়িৎ বিশ্লেষে আমাদের কার ঘাটতি সৃষ্টি হচ্ছে? কপার 2+ আয়নের ঘাটতি সৃষ্টি হচ্ছে। এই কপার 2+টা এখন কই থেকে আসবে? সে আসবে এখানকার অ্যানোড থেকে। তার মানে অ্যানোডে রয়েছে কে? কপার। সে কি করবে? দুটি ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে সেই ইলেকট্রন দুটিকে সে এই দণ্ডের গায়ে রেখে দিয়ে চলে যাবে। এই যে খেয়াল করে দেখো, প্রতিটা পরমাণু থেকে এরকম দুটা করে ইলেকট্রন সে দণ্ডের গায়ে রেখে দেয়। দেওয়ার পরে সে কিসে পরিণত হয়? সে কপার 2+ পরিণত হয়। অর্থাৎ এই দণ্ড থেকে কপার 2+ আয়ন দ্রবণে চলে আসে। আর দণ্ডের গায়ে কাকে রেখে দিয়ে আসে? দণ্ডের গায়ে রেখে দিয়ে আসে দুটি ইলেকট্রনকে। তাহলে এই তীরগুলো একটু মুছে দিলাম। তাহলে এখানে কি ঘটনা ঘটছে খেয়াল করে দেখো। এখানে আমাদের ভেজাল যেই কপার দণ্ডটা মানে অ্যানোড থেকে কি ঘটনা ঘটছে? কপার পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে দণ্ডের গায়ে রেখে দিচ্ছে, আর কপার 2+ আয়নটা এখানে আমাদের তড়িৎ বিশ্লেষে চলে আসছে। এই কপার 2+টা এবার কি করে জানো? এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে কি ঘটনা ঘটাবে? কপার 2+ যদি এই বিশুদ্ধ কপার দ্বন্দ্বটা থেকে দুটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হয়? কপার পরমাণুতে পরিণত হয়। তার মানে সে এই দণ্ডের গায়ে কপার পরমাণু হিসেবে লেগে থাকবে। এতে করে আমার কি সুবিধা হচ্ছে? সুবিধাটা হচ্ছে এরকম যে যেহেতু এই কপার দণ্ডটা ভেজালযুক্ত একটা কপার দণ্ড ছিল, সে কি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। কেন ক্ষয়প্রাপ্ত হবে? কারণ সে তড়িৎ বিশ্লেষের এখানকার ঘাটতিটা মেটানোর জন্য কপার 2+ আয়ন এই তড়িৎ বিশ্লেষে আরো নতুন করে সংযোজন করবে এবং সে নিজে ক্ষয়প্রাপ্ত হবে। ভেজাল কপার দণ্ডটা নিজে ক্ষয়প্রাপ্ত হবে এবং এই আয়নটা সে তো এই তড়িৎ বিশ্লেষে থেকে যাবে না। সে কি করবে? যেহেতু সে ধনাত্মক আয়ন, সে ঋণাত্মক ক্যাথোড কর্তৃক আকর্ষিত হবে। তখন সে কি করবে? এরকম ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে বা ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হবে, যেই কপার পরমাণুটা এই বিশুদ্ধ কপার দণ্ডটার গায়ে লেগে যাবে। তাহলে দিন শেষে কি ঘটছে একটু খেয়াল করে দেখো। ধীরে ধীরে আমার ভেজালযুক্ত যে কপার দ্বন্দ্বটা সেটা কি ক্ষয় হয়ে যাবে, কারণ এখান থেকে প্রতিটা কপার পরমাণু থেকে কি হয়? দুটি ইলেকট্রন এবং একটি কপার আয়ন। তো কপার আয়ন তো এখানে চলে আসছিল, যেটা কি এখানে গিয়ে যুক্ত হচ্ছে। তার মানে পূর্বের বিশুদ্ধ কপার দণ্ডে গিয়ে সে যুক্ত হচ্ছে। তার মানে আগে যতটুকু বিশুদ্ধ কপার দণ্ড ছিল এখন কি সেটা আরো মোটা হয়ে যাবে। আর এদিকে অবিশুদ্ধ বা ভেজালযুক্ত যে কপার দণ্ডটা সেটা ধীরে ধীরে কি এরকম ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, মানে চিকন হয়ে যাবে। তাই তো? এতে করে আমার লাভ কি হলো? এতে করে আমার লাভ হলো এই যে ভেজাল মিশ্রিত যে কপার দ্বন্দ্বটা সেটা ধীরে ধীরে বিশুদ্ধ হয়ে এখানে কি সম্পূর্ণরূপে বিশুদ্ধ কপার দণ্ডে বা কপার ধাতুতে পরিণত হলো। তাহলে খেয়াল করে দেখো, এই পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমাদের বিশুদ্ধকরণটা ঘটে, ধাতুর বিশুদ্ধকরণটা ঘটে। এটা নিয়ে, এই টপিকগুলো নিয়ে আমরা উচ্চতর ক্লাসগুলোতে আরো বেশি আলোচনা করে থাকি। এখন যেহেতু আমাদের সময় স্বল্পতা থাকে, আমাদের কন্টেন্ট বইয়ের সাথে কম ম্যাচ করে, সেজন্য আমরা হয়তোবা অনেক বেশি ডিটেলসে যাই না। তারপরেও যতটুকু তোমাদের বোঝানোর জন্য যথেষ্ট আমি ততটুকুই আলোচনা করছি। এরপরে আমরা আরেকটা ব্যবহার দেখব তড়িৎ বিশ্লেষণের, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে আমি গত চ্যাপ্টারে ধারণা দিয়ে এসেছিলাম যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যখন একটি ধাতুর উপরে অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটাকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলি। এই ইলেকট্রোপ্লেটিংটা কখন ব্যবহার করা হয়? ধাতুর উজ্জ্বলতা সৃষ্টির জন্য অথবা ধাতুর ক্ষয়রোধ করতে আমরা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিটাকে ব্যবহার করে থাকি। এখন কোনো একটা ধাতুর উজ্জ্বলতা সৃষ্টির জন্য আমরা কি করি? অন্য একটা উজ্জ্বল ধাতুর প্রলেপ দিয়ে থাকি। যেমন আমরা বাজারে যে সকল স্টিলের তৈজসপত্র দেখতে পাই বা অন্যান্য যেই যন্ত্রপাতিগুলো, যেমন লোহার উপরে আমরা জানি যে গ্যালভানাইজ করা হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয় কিংবা টিনের প্রলেপ দেওয়া হয়। এই কাজটা আমরা করি কি? ইলেকট্রোপ্লেটিং পদ্ধতির মাধ্যমে। এর কারণটা কি? কারণটা হচ্ছে কম সক্রিয় ধাতু বাতাসের অক্সিজেনের সাথে কিন্তু বিক্রিয়া করে না সহজে। এই জন্য কোনো একটা ধাতুর ক্ষয়রোধ করতে গেলে আমরা ওই ধাতুর উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় একটা অন্য ধাতুর প্রলেপ দেই। এতে করে কি হয়? যেহেতু
কম সক্রিয় ধাতুর প্রলেপ দিচ্ছি, সেটা কি সহজে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে না। ইলেকট্রোপ্লেটিং এর জন্য আমরা সাধারণত নিকেল কিংবা ক্রোমিয়াম ইত্যাদি ধাতু ব্যবহার করে থাকি। আমরা জানি যে লোহা জলীয় বাষ্প এবং বাতাসের সংস্পর্শে এলে মরিচা ধরে এবং ক্ষয়প্রাপ্ত হয়। তোমরা ইতিমধ্যে মরিচার সংকেত দেখে এসেছো, আমি সেখানে আর যাচ্ছি না। যেমন দেখো এখানে আমরা কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, এখানে একটা চেইন বা শিকল দেখতে পাচ্ছি যেখানে কি মরিচা পড়েছে। তো এখন এই মরিচা দূর করার জন্য আমি পূর্বে থেকে কি করে রাখতে পারি, রং করে রাখতে পারি, অথবা লোহার উপরে নিকেল কিংবা ক্রোমিয়াম অথবা সিলভার ধাতুর প্রলেপ দেওয়া হয়। এতে করে কি ঘটনা ঘটে, এতে করে লোহার যে পৃষ্ঠতলটা বা লোহাটা বাতাস এবং জলীয় বাষ্পের সংস্পর্শে আর আসে না। তো যেহেতু বাতাস আর জলীয় বাষ্পের সংস্পর্শে লোহা আসতে পারছে না, তার উপরে মরিচাটাও পড়বে না। তো আমরা মূলত এই কোনো একটা ধাতুর উপরে তার ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনের বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যেমন কোনো একটা লোহার তৈরি জিনিস, বলতে পারো যে একটা লোহার তৈরি চামচ, এর উপরে আমরা সিলভারের প্রলেপ দিতে চাই, তাহলে আমাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাকে নিতে হবে, সিলভারের কোনো একটা যৌগকে নিতে হবে। তাহলে ধরো আমি সিলভারের একটা যৌগ নিলাম যেটা হচ্ছে সিলভার নাইট্রেট। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্যে কে কে রয়েছে, এখানে রয়েছে সিলভার এবং সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। এবং এই দ্রবণটা একটা কাঁচের পাত্রের মধ্যে নিয়েছি। এখন একটু আগে তোমরা দেখে এসেছো যে ধাতু বিশুদ্ধকরণে আমাদের কিছু টেকনিক রয়েছে, কাকে অ্যানোড হিসেবে নেব, কাকে ক্যাথোড হিসেবে নেব। সবসময় মনে রাখবে যে জিনিসের উপরে আমরা প্রলেপটা দিতে চাই তাকে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, তার মানে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর আমরা অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব, ধরো আমি একটা লোহার চামচের উপরে সিলভারের প্রলেপ দিতে চাই, তাহলে আমি কি লোহার চামচটাকে কি হিসেবে ব্যবহার করব, ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর অ্যানোড হিসেবে ব্যবহার করব সিলভারের একটা দণ্ডকে কিংবা সিলভারের একটা পাতকে। এতে করে কি হবে, একটু আগের ঘটনাটা আমরা যেমন দেখে এসেছিলাম, কি হয়েছিল সেখানে, ভেজাল মিশ্রিত কপার দণ্ড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর বিশুদ্ধটা আরো মোটা হচ্ছে বা ভারী হচ্ছে। এখানেও একই রকম ঘটনা ঘটবে। চলো আমরা একটু দেখে নিই জিনিসটা কিরকম। এখানে আমরা নিলাম হচ্ছে লোহার একটা চামচ আর এ পাশে হচ্ছে সিলভার দণ্ড। কাকে কি হিসাবে নিচ্ছি, সিলভার পাত ক্যানোড হিসেবে এবং চামচটাকে ক্যাথোড হিসেবে। এরপরে ব্যাটারি দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে দেখো ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে সংযোজনের ভিত্তিতে কিন্তু অ্যানোড ক্যাথোডটা নির্ধারিত হয়। তাহলে এখানে কি ঘটনা ঘটবে, এখানে দ্রবণে যে সিলভার আয়ন রয়েছে সেটা চামচে গিয়ে মানে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু হিসেবে বা সিলভার পরমাণু হিসেবে তার গায়ে লেগে থাকবে। কিন্তু শুধু কি তাই না, এখানে আরো কিছু ঘটনা রয়েছে যেটা আমরা এখন দেখব। সেটা কি, সেটা হচ্ছে সিলভার পাতটা থেকে ধাতব যে সিলভার পরমাণুটা সে একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে পরিণত হবে এবং সেই আয়নটা কোথায় চলে আসবে, দ্রবণে চলে আসবে। অর্থাৎ একটু আগে আমরা যে কনসেপ্টটা দেখে এসেছিলাম ধাতু বিশুদ্ধকরণে, এখানেও তাই, কারণ আমরা জানি যে এটা হচ্ছে কি সিলভারের পাত, তাই তো। তো এই সিলভার কি করবে, এই সিলভারের ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে দেখাই, সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হতে পারে, সিলভার আয়নে পরিণত হতে পারে। তার মানে এই সিলভার কি করবে, তার ছেড়ে দেওয়া ইলেকট্রনটা রেখে দেবে দণ্ডের গায়ে এবং সিলভার আয়ন হিসেবে চলে আসবে কোথায়, দ্রবণে। তাহলে কি ঘটনা ঘটবে, দ্রবণে আমার সিলভার আয়নের আধিক্যটা বেড়ে যাবে এবং সিলভার আয়ন যেহেতু ধনাত্মক আয়ন, সে কি করবে, ক্যাথোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে। কিভাবে ইলেকট্রনটা গ্রহণ করবে, সিলভার আয়ন একটা ইলেকট্রন যখন গ্রহণ করে সে কি সিলভার পরমাণুতে পরিণত হয়ে যায় বা সিলভার ধাতুতে পরিণত হয়। তার মানে ধীরে ধীরে কি এই লোহার চামচটার গায়ে সিলভারের প্রলেপ পড়লো, তাই তো। এবং খেয়াল করে দেখো একটু আগে লোহার চামচের কালারটা যেটা ছিল, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিয়েছি কারণ তোমরা যাতে বুঝতে পারো যে এইখানে যে আমাদের সিলভার দণ্ডটা মানে অ্যানোড হিসেবে যে সিলভার দণ্ডটা সেটাই কি ধীরে ধীরে সিলভারকে এই চামচের গায়ে লাগিয়ে দিল। অর্থাৎ সেখান থেকেই সিলভার কি করলো, একটা করে ইলেকট্রন ত্যাগ করেছিল যেটা এখানে লেখা রয়েছে, সিলভার আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে আসলো এবং কি দ্রবণের সিলভার আয়নটা পরবর্তীতে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিলভারে পরিণত হয়ে ক্যাথোডে লেগে গেল, মানে চামচের গায়ে লেগে গেল। তার মানে সিলভার পাতের বা সিলভার দণ্ডের সিলভার গুলো চলে আসলো কোথায়, চামচের গায়ে। এতে করে আমার সুবিধাটা কি ঘটলো, সুবিধাটা ঘটলো যে এই চামচটা
এই লোহার তৈরি চামচটার উপরে সিলভারের প্রলেপ পড়লো, যেটা কি এই লোহার তৈরি চামচটাকে বিভিন্ন, যেমন বাতাসের জলীয় বাষ্প এবং বাতাসের সাথে সংস্পর্শে আসতে দেবে না, ফলে মরিচাও পড়বে না। অর্থাৎ আমার এই সিলভারের প্রলেপ দেয়া চামচটা কি অনেক বেশি দিন ভালো থাকবে বা টিকবে। খেয়াল করে দেখো, এখানে আমি যদি রিয়াকশনগুলো দেখাই, এখানে সিলভারের বিয়োজনে কি ঘটে, সিলভার নাইট্রেটের বিয়োজনে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন, এখানে একটা প্লাস চিহ্ন হবে। এরপরে অ্যানোডের জারণ বিক্রিয়াটা আমি একটু আগেই দেখে এসেছি, বাম দিকেই রয়েছে আমাদের। কি করে সে, এখানে সিলভার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে পরিণত হয়ে দ্রবণে আসছে, এবং দ্রবণ থেকে সিলভার আয়ন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে কোথায়, ক্যাথোড থেকে, করে সিলভার পরমাণুতে পরিণত হয়ে ক্যাথোডের গায়ে মানে চামচের গায়ে লেগে যাচ্ছে। তাহলে দেখো, খুব সহজে এইভাবেই কিন্তু আমরা কি লোহার তৈরি যে কোনো জিনিসের উপরে সিলভারের প্রলেপ দিতে পারি। এখানে কি শুধু লোহার তৈরি জিনিস আমরা সিলভারের প্রলেপই দেব? না, এখানে আমরা ক্রোমিয়ামের প্রলেপ দিতে পারতাম, এখানে আমরা অন্য কোনো পদার্থের প্রলেপও, নিকেলের প্রলেপও দিতে পারতাম। ঠিক আছে, শুধুমাত্র টপিকটা তোমাদের বইয়ের সাথে মেলানোর জন্য আমরা একই উদাহরণ বেছে নিয়েছি। এরপরে আমরা তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থের কিছু কমার্শিয়াল ইউজ রয়েছে, বাণিজ্যিক ব্যবহার। যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি যেগুলো আমাদের কি কমার্শিয়ালি খুব বেশি হেল্প করে, এবং বিভিন্ন সক্রিয় ধাতুর নিষ্কাশন থেকে শুরু করে আমরা কিন্তু অনেক মূল্যবান যৌগ কিংবা অন্য কোনো মৌল উৎপাদন, অথবা বলতে পারো একটু আগে যেটা দেখে আসলাম, একটা ধাতুর উপরে অন্য আরেকটা ধাতুর প্রলেপ দিয়ে তার উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারি, তার ক্ষয়টাকে রোধ করতে পারি। যেমন একটু আগেই দেখতে পেয়েছো তোমরা যে লোহার চামচের ক্ষয় রোধ করতে কিংবা তার উজ্জ্বলতাটা বাড়াতে আমরা সিলভারের প্রলেপ দিচ্ছি সেখানে। তো এরকমই কিছু উদাহরণ আমরা এখন দেখবো খুবই সংক্ষেপে। এখানে বলা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে বিভিন্ন ধাতু যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি নিষ্কাশনে এবং সোনা, তামা, রূপা বিশুদ্ধ করতে এই পদ্ধতিটাকে আমরা ব্যবহার করি। তো ধাতু নিষ্কাশনের টপিকটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, এবং ধাতু নিষ্কাশন নিয়ে আমাদের একটা পুরো চ্যাপ্টার রয়েছে যেখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে বৈদ্যুতিক তার তৈরি করতে কি ব্যবহার করা হয়, তামাকে ব্যবহার করা হয়, তাই তো? কেন? মূলত বৈদ্যুতিক তার হিসেবে সেই সকল ধাতুর পদার্থকেই ব্যবহার করা হবে বা ধাতুকেই ব্যবহার করা হবে যাদের বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্সটা কম হয়। তো রূপা এবং তামার রেজিস্ট্যান্স বা বৈদ্যুতিক রোধটা হচ্ছে সবচেয়ে কম, কিন্তু রূপার দাম তো অনেক বেশি। এখন আমরা যদি কারেন্টের তারে বা ইলেকট্রিসিটির তারে রূপা ব্যবহার করি, সেক্ষেত্রে আমার তারের খরচটা অনেক বেশি বেড়ে যায়। সেজন্যই আমরা বৈদ্যুতিক তার তৈরি করতে তামাকে ব্যবহার করে থাকি। তো এখানে আমি যদি এখানে একটা ছবি দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি বাসাবাড়ির যে তারগুলো রয়েছে সেগুলো যদি কাটি বা আগুনে গলিয়ে যদি উপরে প্লাস্টিকের মতন আবরণটাকে সরিয়ে ফেলি, তো আমরা এরকম গোল্ডেন কালারের কিছু তার পাই। একদম গোল্ডেন না, আসলে এটা মূলত তামাটে কালার। তো এই কালারের কিছু তার দেখতে পাই। তো এরপরে আরেকটা উদাহরণে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা ধাতু, এবং এই ধাতু দিয়ে বিভিন্ন থালা বাসন তৈরি করা হয়। তাছাড়া অ্যালুমিনিয়াম ধাতু হালকা বলে আমরা বিমান তৈরিতেও অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারি। তাহলে দেখো, এই ধরনের যে এখানে টিফিন বক্স কিছু দেখানো হয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের বাটি বা বিভিন্ন ধরনের গ্লাস জগ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়ে থাকে। আমরা জানি যে লোহার উপরে খুব সহজে মরিচা পড়তে পারে, লোহাটা যদি বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে আসে। তো এই মরিচা পড়ার ঠেকাতে আমরা সেখানে দস্তা কিংবা ম্যাগনেসিয়ামের প্রলেপ দিতে পারি, এতে লোহার স্থায়িত্বটা বৃদ্ধি পায়। যেমন এখানে দেখানো হচ্ছে একটা গ্যালভানাইজকৃত লোহা, এই জিনিসটা আমরা চ্যাপ্টার 7-এও দেখে এসেছিলাম। এতে করে খেয়াল করে দেখো, এই লোহার যে অ্যাঙ্গেলগুলো, এগুলোকে সাধারণ ভাষায় বাজারে লোহার অ্যাঙ্গেল বলা হয়। তো পরবর্তীতে এগুলা হয়তো তোমাদের সুযোগ হবে কখনো এসব নিয়ে পড়াশোনা করার। এগুলো বাসা বাড়িতে ব্যবহার করা হয়ে থাকে, এল শেপের যে জিনিসগুলো, অ্যাঙ্গেলগুলো। তো এগুলো নিয়ে আমাদের আলোচনা। এরপরে রয়েছে অল্প দামি কিছু ধাতুর গয়নার উপরে উজ্জ্বল ধাতু আমরা ব্যবহার করতে পারি। কিরকম সেটা? যেমন ক্রোমিয়াম, নিকেল, সোনা, রূপা ইত্যাদি ধাতুর প্রলেপটা দেওয়া হয়, এতে গয়না অনেক উজ্জ্বল এবং মসৃণ হয়। তোমরা বাজারে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেটের স্বর্ণের চুড়ি যদি দেখে থাকো, সেগুলো দেখতে একরকম হয়। আবার আরেক ধরনের চুড়ি পাওয়া যায় যেগুলোতে ব্রোঞ্জের উপরে সোনার প্রলেপ থাকে, স্বর্ণের প্রলেপ থাকে, তাদের দাম তুলনামূলক কম হয়। তো এই কাজগুলো আমরা করি কি, গয়নাকে উজ্জ্বল করতে এবং মসৃণ করতে। যে ধরো
কেউ একটু কম দামে স্বর্ণের চুড়ি চাচ্ছে বা অন্য কোনো অলংকার চাচ্ছে, সেক্ষেত্রে সে ব্রোঞ্জের উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া অলংকারগুলো নিতে পারে। এরপরে আমরা চলে আসছি শেষ পয়েন্টটাতে, যে সমুদ্রের পানির তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কারণ আমরা জানি যে সমুদ্রের পানিতে কি থাকে, আমরা সমুদ্রের পানি এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লোরিন উৎপাদন করতে পারি। এখন ক্লোরিন সেখানে কি বিভিন্ন ধাতুর যৌগ হিসেবে থাকতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তো সেখান থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা ক্লোরিনটাকে আলাদা করে ফেলে সেটাকে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে ব্যবহার হচ্ছে। তো এই ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণে উৎপাদিত পদার্থগুলোর বাণিজ্যিক ব্যবহার। আশা করি তোমরা খুব সহজে ক্লাসটা বুঝতে পারলে যে কিভাবে আমরা ধাতু নিষ্কাশনে, ধাতু বিশুদ্ধকরণে কিংবা তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং এ আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে খুব ইফেক্টিভলি কাজে লাগাই। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব যে কিভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এবং সেই অংশটাতে আমরা গ্যালভানিক কোষ, ড্যানিয়েল কোষ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।